সুলতানি আমলের কথা তো আমরা প্রায় শুনে থাকি তাই না? কিন্তু এর আগে কি ছিল? বাংলার ইতিহাস কি আসলেই ওখানেই শুরু? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথাতেই ঘোরে। তো চলুন আজ আমরা একদম সেই প্রাচীন বাংলার ইতিহাসে একটা ডুব দিই, যার শিকড় ছড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে। আসলে আমাদের আজকের এই আলোচনার শুরুটাই হয়েছে ইন্টারনেট থেকে পাওয়া এই প্রশ্নটা দিয়ে। আর এটা কিন্তু একটা দারুণ কৌতূহল। সত্যি তো, বাংলার সেই ইতিহাসটা জানা, যা প্রায়ই সময়ের নিচে চাপা পড়ে গেছে, তার আনন্দই আলাদা। চলুন একসঙ্গেই এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। তবে সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। সেই সময়ে বাংলা বলে কিন্তু আজকের মতো কোনো একটা দেশ বা রাজ্য ছিল না, বরং বিভিন্ন সময়ে এই অঞ্চলটা বঙ্গ, গৌড়, আবার কখনো গ্রিকদের বর্ণনায় গঙ্গারেদ্ধি মতো নানা নামে পরিচিত ছিল। আর ইতিহাসটা ভালো করে বুঝতে গেলে এই নামের গোলকধাঁধা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে চলুন একদম গোড়ায় ফিরে যাই। কারা ছিলেন বাংলার প্রথম বাসিন্দা? এই টাইমলাইনটার দিকে একবার চোখ বোলানো যাক। বাংলার ইতিহাস যে কতটা পুরনো তা ভাবলে অবাক হতে হয়, বুঝলেন? আর্য সংস্কৃতি আসার হাজার হাজার বছর আগে থেকেই কিন্তু এই মাটির একটা নিজস্ব পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। কোল, সাঁওতালের মতো আদি বাসিন্দারাই এর আসল ভিত্তিটা গড়ে তুলেছিলেন। যেমনটা বলছিলাম, সেই সময়ে বাংলা নামের কোনো একটা রাজ্য ছিল না, বরং পুরো অঞ্চলটা ছিল বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়ের মতো কিছু ছোট ছোট জায়গার সমষ্টি। এই এলাকাগুলোকে বলা হতো জনপদ। তো এই জনপদ জিনিসটা আসলে কি? এগুলো ছিল ধরুন এক একটা আলাদা আলাদা এলাকা, যাদের নিজস্ব ভূগোল, নিজস্ব সংস্কৃতি ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, বাংলায় এই জনপদগুলোর নাম হয়েছিল সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর নামেই। অর্থাৎ বাংলার নিজস্ব পরিচয়ের শিকড় কিন্তু এখানেই লুকিয়ে আছে। এরপর সময় বদলাতে থাকে। এই ছোট ছোট জনপদগুলো ধীরে ধীরে বড় বড় ভারতীয় সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। আর তখন থেকেই বিশ্বের কাছে বাংলার একটা আলাদা পরিচয় তৈরি হতে শুরু করে। ভাবা যায়, সেই আলেকজান্ডারের সময়েও গ্রিক আর ল্যাটিন লেখকরা বাংলার সামরিক শক্তি নিয়ে লিখছিলেন। তারা গঙ্গারিদ্ধি নামে এক শক্তিশালী রাজ্যের কথা বলতেন, যাদের সামরিক শক্তি নাকি ছিল প্রবল। মানে বুঝতেই পারছেন, বাংলা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই বাইরের দুনিয়ায় একটা নামকরা শক্তি হিসেবে পরিচিত ছিল। এরপর এলেন মৌর্যরা, তারপর গুপ্তরা। তাদের মতো বিশাল সব সাম্রাজ্যের অধীনে বাংলা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রদেশ হয়ে উঠল। বিশেষ করে গুপ্তদের সময়ে একটা দারুণ ব্যাপার ঘটে। সেটা হলো, এখানে একটা খুব সুন্দর স্থানীয় প্রশাসন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। আমরা বলতেই পারি এটাই ছিল বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের একদম প্রথম পদক্ষেপ। কিন্তু কোনো সাম্রাজ্যই তো চিরস্থায়ী নয়, তাই না? তো গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় একটা ভয়ঙ্কর অরাজকতা নেমে আসে। এই সময়টাকে বর্ণনা করার জন্য দারুণ একটা সংস্কৃত শব্দ আছে, মাৎস্যনেয়ায়। এর মানে হলো মাছের রাজত্ব। যেখানে ঠিক যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই রকমই শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। কোনো আইন ছিল না, কোনো শাসন ছিল না। এই ভয়াবহ অরাজকতার মধ্য দিয়েই কিন্তু বাংলার ইতিহাসে একটা নতুন সূর্য ওঠে। উত্থান ঘটে বাংলার প্রথম স্বাধীন আর সম্পূর্ণ দেশীয় রাজবংশ, পাল বংশের। 400 বছর, ভাবুন একবার, প্রায় 4 শতাব্দী ধরে পালরা বাংলা শাসন করেছিল। এই অঞ্চলের ইতিহাসে এত দীর্ঘ আর স্থিতিশীল একটা সময় সত্যি অবিশ্বাস্য। আর এই রাজবংশের শুরুটা হয়েছিল এক অবিশ্বাস্য উপায়ে। কোনো যুদ্ধ বা রক্তপাত দিয়ে নয়, বরং সেই মাৎস্যন্যায় বা অরাজকতা বন্ধ করার জন্য সব স্থানীয় নেতারা একসঙ্গে বসে গোপাল নামে একজনকে নিজেদের রাজা হিসেবে নির্বাচন করেন। এটা কিন্তু সেই সময়ে এক প্রকার গণতান্ত্রিক চেতনারই নিদর্শন। পালদের এই দীর্ঘ 400 বছরের শাসনকালকে আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথমে ধর্মপাল আর দীপপালের মতো মহান শাসকদের হাত ধরে এর উত্থান। তারপর মাঝখানে 100 বছরের মতো একটা স্থবিরতা, যখন সাম্রাজ্যটা একটু দুর্বল হয়ে পড়ে। কিন্তু আবার প্রথম মহিপালের নেতৃত্বে তারা ঘুরে দাঁড়ায়, আর শেষ পর্যায়ে নিজেদের মধ্যে গোলযোগের কারণে তাদের পতন ঘটে। তো পালদের সবচেয়ে বড় অবদান কী ছিল? নিঃসন্দেহে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। তাদের সময়ে সোমপুর মহাবিহারের মতো বিশাল জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে ওঠে, যা ছিল তখনকার সময়ের পৃথিবীর সেরার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। পালদের হাত ধরেই বাংলা প্রথমবারের মতো পুরো উপমহাদেশে একটা প্রভাবশালী রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পালদের পতনের পর বাংলার রাজনীতিতে আসে এক নতুন শক্তি, সেন বংশ। আর তাদের আসার সাথে সাথেই বাংলায় একটা বড় ধরনের ধর্মীয় আর সাংস্কৃতিক পরিবর্তনও শুরু হয়ে যায়। পালদের সাথে সেনদের একটা মূল পার্থক্য ছিল তাদের উৎপত্তিতে। যেখানে পালরা ছিলেন এই বাংলারই মানুষ, স্থানীয়,
সেখানে সেনরা এসেছিলেন অনেক দূর থেকে, দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল থেকে। এখন এই তুলনাটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে পাল্লা, যারা বাংলার স্থানীয় শাসক এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, অন্যদিকে সেনরা, যারা দক্ষিণ ভারত থেকে এসেছিলেন এবং ছিলেন গোঁড়া হিন্দু ধর্মের সমর্থক। পাল্লাদের উত্তরাধিকার যদি হয় সোমপুরের মতো বিশ্ববিদ্যালয়, তাহলে সেনদের উত্তরাধিকার হল সংস্কৃত সাহিত্য আর তার সাথে সাথে জাতিভেদ প্রথার কঠোরতা। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাংলাপিডিয়া খুব সুন্দর করে বলছে যে বাংলায় বৌদ্ধ ধর্মের পতনের জন্য ইসলাম দায়ী ছিল না, বরং তার চেয়েও কাছের এক প্রতিদ্বন্দ্বী অর্থাৎ সিনদের হাত ধরে হিন্দু ধর্মের যে পুনরুত্থান সেটাই ছিল আসল কারণ। তার মানে সুলতানি আমল শুরু হওয়ার আগেই কিন্তু বৌদ্ধ ধর্ম এখানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তবে একটা জিনিস বলতেই হয়, সেনদের আমলে সাংস্কৃতিক দিক থেকে কিন্তু একটা বড় বিকাশ ঘটেছিল। তাদের রাজসভা সংস্কৃত সাহিত্যের এক প্রধান কেন্দ্র হয়ে ওঠে। কবি জয়দেবের বিখ্যাত গীতগোবিন্দ কাব্য তো এই সময়েরই সৃষ্টি। তাহলে আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন আসা যাক সেই মূল প্রশ্নের উত্তরে। সুলতানি আমলে ঠিক আগে বাংলায় কি ছিল? এই টাইমলাইনটা দেখলেই বোঝা যাবে প্রাচীন বাংলার ইতিহাসের শেষ কয়েকটা মুহূর্ত। প্রথমে বখতিয়ার খলজির নদিয়ায় হঠাৎ আক্রমণ, আর তার ঠিক পরেই বাংলার সেই ঐতিহাসিক রাজধানী গৌড় দখল। এই দুটোই ছিল সেই ঘটনা যা বাংলায় সুলতানি শাসনের দরজা একদম খুলে দিয়েছিল। সুতরাং একদম সহজ ভাষায় বলতে গেলে উত্তরটা হল, সুলতানি আমলের আগে বাংলায় রাজত্ব ছিল পাল আর সেন, এই দুটি শক্তিশালী রাজবংশের। ত্রয়োদশ শতকের শুরুতে গৌড়ে মুসলিম শাসন প্রতিষ্ঠার সাথে সাথেই বাংলার প্রাচীন যুগের ইতিহাসের উপর যেন একটা পর্দা নেমে আসে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, সেনরা যে বৌদ্ধ ধর্মকে দুর্বল করে দিল, সমাজে গোঁড়ামি বাড়াল, তাদের এই কাজগুলোই কি অজান্তে বাংলার মাটিকে পরবর্তী বড় একটা রূপান্তরের জন্য অর্থাৎ সুলতানি শাসনের জন্য তৈরি করে দিয়েছিল? এটা কিন্তু ভাবনার বিষয়।